চলো শুরু করা যাক। আমরা আজকে কনস্টিটিউশনের ক্লাস করব, আর কনস্টিটিউশনের শুরু হওয়ার আগে যে ফার্স্ট ক্লাস টোটাল কনস্টিটিউশন যে চ্যাপ্টার্সগুলো হয় তার মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টার হয় সেটা হচ্ছে ইভলিউশনস অফ কনস্টিটিউশন। এই ইভলিউশন অফ কনস্টিটিউশনস মানে কনস্টিটিউশনটা কোথা থেকে এসেছে, ঠিক আছে? এই কনস্টিটিউশনের আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আছে সেই ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিভিন্ন জায়গা থেকে সোর্স ছিল, সেই সোর্স থেকে আমরা কনস্টিটিউশনের মেন পার্টটা তৈরি করি। তো আগে মেন ব্যাপারটা ছিল যে কনস্টিটিউশন, অ্যান্ড ফার্স্ট চ্যাপ্টার যদি আমি কনস্টিটিউশনই ধরি তাহলে সেটা হবে এভলিউশন অফ কনস্টিটিউশন। ক্লিয়ার? আর এভলিউশন অফ কনস্টিটিউশনকে দেখতে গেলে আগে আমি ইন্ট্রোডাকশনস পার্টেও চলে যাব। এই চ্যাপ্টারও একটা ইন্ট্রোডাকশনস পার্ট আছে। সেটা কি? সেটা হচ্ছে কনস্টিটিউশনস কাকে বলে আগে সেটা জানতে হবে, ঠিক আছে? কনস্টিটিউশনস কাকে বলে না, কনস্টিটিউশন একটা রুলস বলতে পারো, যেই রুলসের আওতায় একটা দেশ চলে, ঠিক আছে? তাহলে কনস্টিটিউশনস কি? মেন কথায় যে কনস্টিটিউশনস একটা রুলস, যে রুলসগুলো তৈরি হয়েছে বিভিন্নভাবে, সেই রুলসের আওতায় একটা দেশ চলতে থাকে, ঠিক আছে? তো আমরা যদি কনস্টিটিউশনকে দেখি, আমরা যদি একটু সংজ্ঞা দেখি, তাহলে কনস্টিটিউশনের সংজ্ঞা দেখলে আমরা দেখব Constitution is a foundational Constitution is a foundational law, ঠিক আছে? Foundational law which এটা কি করে না, একটা ফাউন্ডেশনাল ল, এটা which appoints কি করে না, appoints fundamental principles, which appoints বা ordains বলতে পারো, ordains or appoint the fundamental principles on which a government on which তুমি এখানে দা করতে পারো, on which the government of that country is best. তাহলে কনস্টিটিউশনের যদি আমরা ডেফিনেশনস দেখি, কনস্টিটিউশনের ডেফিনেশনটা এটাই: the constitution is a foundational law which ordains or appoints the fundamental principle on which the government of that country is based. তাহলে এখানে কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপলস আছে। কোনো একটা দেশ চালাতে গেলে কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপলকে আমরা নেব। এই ফান্ডামেন্টাল প্রিন্সিপল এর ওপরে একটা গভর্নমেন্ট দাঁড়িয়ে থাকে, কোনো একটা দেশের সরকার দাঁড়িয়ে থাকে, এবং সরকার এই গভর্নমেন্ট যে ফান্ডামেন্টাল প্রিন্সিপলসগুলো আছে সেই প্রিন্সিপলসগুলোকে মেনে চলে। শুধু গভর্নমেন্ট নয়, ওই কান্ট্রির যত মানুষ এবং সেই দেশের সরকার এই ফান্ডামেন্টাল প্রিন্সিপলকে মানতে বাধ্য, ঠিক আছে? এটাকে বলা হয় কনস্টিটিউশনের ডেফিনেশনস। যদি আমরা দেখি কনস্টিটিউশনের ডেফিনেশন, আমরা এরপরে আসবো যে এই কনস্টিটিউশনস গোটা অল ওভার ওয়ার্ল্ড জুড়ে ফার্স্ট কনস্টিটিউশনস কোথা থেকে আসে সেটাও আমাকে দেখতে হবে। আমরা জানি ব্রিটেনে ম্যাগনা কার্টা বলে একটা আইন তৈরি হয়েছিল। এই ম্যাগনা কার্টা ইজ কনসিডার্ড টু বি দ্য ওয়ার্ল্ড ওল্ডেস্ট আনরিটেন কনস্টিটিউশনস। তো ম্যাগনা কার্টাটা কোথা থেকে আসে আমরা একটু দেখি। দ্য ম্যাগনা কার্টা ইস্যু কে করেছিল না, ইস্যুড বাই কিং জন অফ ইংল্যান্ডের রাজা জন, ইনি ম্যাগনা কার্টা ইস্যুড করেছিল। ম্যাগনা কার্টা একটা আইন তৈরি করেছিল ইন 1215,
1215 এটা কিসের জন্য? is to be is considered to be the world oldest world's oldest constitution এই কনস্টিটিউশনসটা রিটেন ছিল না, আনরিটেন কনস্টিটিউশনস বলা হয়। ক্লিয়ার? আমরা আরেকবার এটাকে ডিফাইন করি। Constitution is a foundational law which ordains, appoint the fundamental principle on which the government of that country is based. Clear? Next বলছি ম্যাগনা কার্টা। এই কনস্টিটিউশনসটা কোথায়, মানে পৃথিবীর সবথেকে প্রাচীনতম আনরিটেন কনস্টিটিউশনস কোন দেশে তৈরি হয়েছিল? দ্য ম্যাগনা কার্টা ইস্যুড বাই কিং জন অফ ইংল্যান্ড ইন 1215। 1215 সালে ম্যাগনা কার্টা বলে একটা আইন তৈরি করেছিল কে? ইংল্যান্ডের রাজা জন। ইনি এইটাকেই আমাদের পৃথিবীর সবথেকে ওল্ডেস্ট কনস্টিটিউশনস ধরা হয়, ঠিক আছে? এবং এটা এখনো পর্যন্ত ইংল্যান্ডের চলছে, ইংল্যান্ডের সংবিধান, এটাই ইংল্যান্ডের এখনো কনস্টিটিউশন। আমরা দেখি যেটা যে পৃথিবীর সবথেকে ওল্ডেস্ট আনরিটেন কনস্টিটিউশনস কোন দেশের আছে? ইউকে, ইউনাইটেড কিংডম। আর এটা এখনো পর্যন্ত ইংল্যান্ডে এই যে ম্যাগনা কার্টা, এটাই আনরিটেন কনস্টিটিউশনস হিসেবে ইংল্যান্ডে এখনো সেটা লাগু আছে। ক্লিয়ার? এরপর আমরা যদি দেখি তাহলে আমরা এখান থেকে কিছু দেখব। তাহলে পৃথিবীর সবথেকে প্রাচীনতম আনরিটেন কনস্টিটিউশনস কোন দেশের আছে? Which country has the first oldest unwritten constitution? That is England. আমরা আসবো এখান থেকে which country has first oldest constitution? এটা ছিল আনরিটেন। আমরা কি বলবো? ইউকে, দ্য ইউকে করব। তো দ্য হুইচ কান্ট্রি হ্যাজ ফার্স্ট ওল্ডেস্ট আনরিটেন কনস্টিটিউশনস? ইউকের। এবার এটা আমরা দেখব যে পৃথিবীর রিটেন কনস্টিটিউশনস কার ছিল ফার্স্ট, ঠিক আছে? ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশনস ইজ কনসিডার the oldest written constitution. Clear? The United States Constitution is considered the oldest written constitution in the world. Constitutions kori. The United States Constitution is considered the oldest written constitutions. এই যে কনস্টিটিউশনসটা ছিল এটা রিটেন কনস্টিটিউশন কার? না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। তাহলে আমেরিকার কনস্টিটিউশনস সব থেকে আমরা পুরনো কনস্টিটিউশনস ধরবো যেটা রিটেন ছিল। কিন্তু আমরা যদি ধরি যে আনরিটেন কনস্টিটিউশনস কার ছিল? না, ইউকের। এই কনস্টিটিউশনসটা পাস হয়েছিল, যে আমেরিকার যে কনস্টিটিউশনস এটা পাস হয়েছিল কত সালে? 1787। এই কনস্টিটিউশনসটা ফর্ম হয়ে গেছিল কত সালে? না, ইট ফর্ম 1787 and came into force in 17
1789। তাহলে এবং এটা এখনো চলছে, ইট ইজ কন্টিনিউ। তো আমেরিকার আমরা যদি দেখি যে হুইচ কান্ট্রি হ্যাজ দ্য ফার্স্ট ওল্ডেস্ট কনস্টিটিউশনস, এটাকে আনরিটেন বলবো, সেটা ইউকে। এবং যদি দেখি যে কোন দেশের প্রথম লিখিত সংবিধান ছিল, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এবং এই কনস্টিটিউশনসটা ফর্মড হয়েছিল, তৈরি হয়েছিল 1787 সালে, আর এটা লাগু হয়েছিল ওই দেশে 1789 সালে, 1787, অ্যান্ড এটা চালু হয়েছিল ওই দেশে 1789 সালে। ক্লিয়ার? তো এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়ান আমরা যদি দেখি, তাহলে পৃথিবীর সবথেকে প্রাচীনতম সংবিধান কোন দেশের বলা হয়? ইউকে, ইউনাইটেড কিংডম। আর প্রাচীন এটা ছিল আনরিটেন, কিন্তু রিটেন কনস্টিটিউশনস কার ছিল? আমেরিকা, স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবার আমরা যদি দেখি পৃথিবীর সবথেকে লার্জেস্ট কনস্টিটিউশনস কাকে বলা হয়? পৃথিবীর সবথেকে লার্জেস্ট কনস্টিটিউশনস কাকে বলে? Which country has the largest constitution? Which country has the largest constitutions? আমরা কি বলবো? ইন্ডিয়া, অবশ্যই ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে আমরা বলবো যে কোন দেশের সংবিধান সবথেকে বৃহত্তম সংবিধান? কারণ বলবো যে ইন্ডিয়ান কনস্টিটিউশনস সবথেকে, পৃথিবীর সবথেকে বৃহত্তম কনস্টিটিউশন। এবং এই কনস্টিটিউশন, আর একটা কোশ্চেন সেখান থেকে হতে পারে যে পৃথিবীর সবথেকে এটা লংগেস্ট, শর্টেস্ট কনস্টিটিউশনস কোথায় আছে? এটা সবথেকে লার্জেস্ট আর লংগেস্ট বলতে পারো, ঠিক আছে? আর দূরে হুইচ কান্ট্রি has the shortest constitution in the world? যদি বলে যে which country has the shortest constitutions in the world, তাহলে বলবো মোনাকোস কনস্টিটিউশনস, মোনাকোস কনস্টিটিউশন। এই মোনাকোস কনস্টিটিউশনসটা, এই মোনাকোস দেশটা কোথায় অবস্থিত? এই ইউরোপিয়ান একটা কান্ট্রি, ছোট্ট, যেটা ফ্রান্স আর ইতালির মাঝখানে অবস্থান করে, ঠিক আছে? এটা একটা ইউরোপিয়ান কান্ট্রি, এটা ইউরোপে অবস্থিত, ঠিক আছে? সরি, ইউরোপে অবস্থিত এটি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যতটুকু ইন্ট্রোডাকশনসে আমরা দেখলাম, সেটা হচ্ছে ফার্স্ট কনস্টিটিউশন কাকে বলে। The Constitution is a foundational law which ordains the fundamental principle on which a country is based. Clear? Next পার্টে আমরা দেখব যে এই কনস্টিটিউশনসটা পৃথিবীর সবথেকে ওল্ডেস্ট কনস্টিটিউশনস হিসেবে কোনটাকে ধরা হয় না? ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা যেটা ইস্যু করেছিল কে? ইংল্যান্ডের রাজা জন। ইনি এই ইংল্যান্ডের রাজা জন 1215 সালে এটা ইংল্যান্ডে ইস্যু করেছিল ম্যাগনা কার্টা বলে আইন। এটা ছিল একটা আনরিটেন, এই কনস্টিটিউশনসটা এখনও ব্রিটেনে লাগু আছে এবং যেটা পৃথিবীর সবথেকে প্রাচীনতম আনরিটেন কনস্টিটিউশন হিসেবে ধরা হয়। আর যদি দেখা যায় যে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোন দেশের আছে? হুইচ কান্ট্রি হ্যাজ দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন, তাকে বলবো আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। অ্যান্ড আমরা সব থেকে বলবো যে হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট কনস্টিটিউশন, তাকে বলবো ইন্ডিয়ান কনস্টিটিউশন। অ্যান্ড নেক্সট হুইচ কান্ট্রি হ্যাজ দ্য শর্টেস্ট কনস্টিটিউশনস ইন দ্য ওয়ার্ল্ড? দেন মোনাকোস। মোনাকোস কি? মোনাকোস একটা কান্ট্রি, ছোট্ট কান্ট্রি, যেটা কোথায় আছে? ইউরোপে। এটা ইটালি অ্যান্ড ফ্রান্সের মাঝখানে অবস্থান করে। ক্লিয়ার? নেক্সট এই এভলিউশনসটা আস্তে আস্তে আমরা চলতে থাকবো। আগে কনস্টিটিউশন সম্বন্ধে ইন্ট্রোডাকশনস পার্ট কিছু দেখে নিই, তারপরে আমরা আসবো নেক্সট আসবো এখানে আমরা যদি দেখি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনস সম্বন্ধে মোটামুটি একটা ছোট্ট, এটা তো ইন্ট্রোডাকশন ছিল কনস্টিটিউশনের ওভারঅল ইন্ট্রোডাকশন। এখান থেকে আরেকটা কথা ধরা হয় না, আরব মহাদেশে বা আরব দেশের শান্তি এবং সমৃদ্ধি ফেরানোর জন্য হজরত মোহাম্মদ 47 নম্বর ধারার একটা সনদ রচনা করেন, যেটি
মদিনার সনদ নামে পরিচিত, আর এটাকেই ধরা হয় পৃথিবীর সবথেকে প্রাচীনতম সংবিধান লিখিত। কিন্তু যদি কোশ্চিনে এই রকম কোশ্চিন কোনোদিন আসে যে মদিনার সনদ, তো মদিনার সনদ কি না, হজরত মোহাম্মদ এটি আরব দেশে শান্তি আর সমৃদ্ধি ফেরানোর জন্য প্রথম এটা লিখেছিল, এবং সেটি 47 নম্বর ধারায় একটা সনদ। এই সনদটা মদিনার সনদ নামে পরিচিত। এটা কথিত আছে, এটা বলাও হয় যে এটি পৃথিবীর সবথেকে প্রাচীনতম সংবিধান। কিন্তু আমরা যদি দেশ হিসেবে দেখি তাহলে কিন্তু সেটা আমরা প্রাচীনতম সংবিধান কোন দেশের আমরা দেখব, সেটা হচ্ছে কোন দেশের প্রাচীনতম সংবিধান? ইউনাইটেড কিংডম, যেটা কি নামে পরিচিত? ইউনাইটেড কিংডমের সংবিধান আগে কি নামে পরিচিত ছিল? ম্যাগনা কার্টা। এই ম্যাগনা কার্টা তৈরি হয়েছিল কত সালে? 1215। কার দ্বারা তৈরি হয়েছিল? ইংল্যান্ডের রাজা জন। ক্লিয়ার? এরপরে আসবো আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের সম্বন্ধে আমরা ইন্ট্রোডাকশনস কিছু ছোট্ট পাঠ করে দেন আমরা এভলিউশনস পার্টে চলে যাব পুরো। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আমরা দেখব। এই ইন্ডিয়ান কনস্টিটিউশন, our constitutions was adopted by Constituent Assembly. Indian Constitution was adopted by Constituent Assembly কত সালে স্যার? Indian Constitution was adopted by Constituent Assembly on 26 November 1949. ক্লিয়ার? তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনস কত সালে কোন তারিখে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদ। এই গণপরিষদ দ্বারা ইন্ডিয়ান কনস্টিটিউশনস 26 নভেম্বর 1949 সালে এটি গৃহীত হয়। আর it came into later after it came into force কত সালে এটা চলে আসে, লাগু হয় না? 26 জানুয়ারি 1950। ক্লিয়ার? তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন was adopted by Constituent Assembly on 26 নভেম্বর 1949। 26 নভেম্বর 1949 সালে ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথম গণপরিষদ দ্বারা গৃহীত হয়, এবং এটা ইট কেম ইনটু ফোর্স মানে এটা চালু হয়, লাগু হয় 26 জানুয়ারি 1950 থেকে। ক্লিয়ার? এই কনস্টিটিউশনসটা পরবর্তীকালে ডে বাই ডে চেঞ্জ হয়েছিল। ঠিক আছে? দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস অ্যাজ originally adopted had 22 parts, 8 schedules and 395 articles. সংবিধান যখন তৈরি হয়েছিল তখন এই সংবিধানে আমাদের অরিজিনাল যে সংবিধানটা ছিল সেই সংবিধানে কতগুলো আর্টিকেলস ছিল? 395 আর্টিকেলস। কতগুলো শিডিউলস ছিল? 8 শিডিউলস। অ্যান্ড কতগুলো পার্টস ছিল? না, কতগুলো পার্ট ছিল স্যার? কতগুলো পার্ট ছিল? হ্যাঁ, 22 পার্টস। ক্লিয়ার? তাহলে দ্য constitutions as originally adopted had 22 parts, 8 schedules,
395 আর্টিকেলস। তাহলে যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্রহণ হয়েছিল, গৃহীত হয়েছিল, তাতে কতগুলো পার্টস ছিল? না 22 পার্টস ছিল, 8 শিডিউলস ছিল, অ্যান্ড 395 আর্টিকেলস ছিল। ক্লিয়ার? বোঝা গেছে? পরবর্তীকালে এটা আস্তে আস্তে ডে বাই ডে চেঞ্জ হয়েছিল। It was amended, it is amended from time to time. After it is amended from time to time. সময় সময় এটা আস্তে আস্তে সংশোধন হচ্ছিল, ঠিক আছে? তাহলে সংশোধন হলে এটা আরও বাড়বে। যেখানে 22টা পার্টস ছিল, সেই 22টা পার্টস বেড়ে গিয়ে 25টা পার্টসে তৈরি হয়। যেটা 8টা শিডিউলস ছিল, সেই 8টা শিডিউলস থেকে 12টা শিডিউলসে তৈরি হয়। আর 395 যে আর্টিকেলস ছিল, সেটা বেড়ে গিয়ে 448 আর্টিকেলসে পরিণত হয়। তাহলে আমরা দেখব যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 26 নভেম্বর 1949। ভারতীয় সংবিধান প্রথম গ্রহণ হয়েছিল গণপরিষদ দ্বারা 26 নভেম্বর 1949 সালে। অ্যান্ড এটা পরবর্তীকালে এটা চালু হয়েছিল আমাদের দেশে 26 জানুয়ারি 1950। দ্য কনস্টিটিউশনস অ্যাজ অরিজিনালি অ্যাডপ্টেড হ্যাড 22 পার্টস, 8 শিডিউলস অ্যান্ড 395 আর্টিকেলস। লেটার ইট ইজ অ্যামেন্ডেড ফ্রম টাইম টু টাইম। তাহলে এখন অবস্থান করছে ভারতের যে সংবিধান আছে, তাতে কতগুলো পার্টস আছে? আমরা যদি দেখি, নাও ইন্ডিয়ান কনস্টিটিউশনে কতগুলো অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনসে কতগুলো পার্টস আছে স্যার? আগে ছিল কত? 22 পার্টস ছিল। এখন প্রেজেন্টে কতগুলো পার্টস আছে স্যার? 25 পার্টস। তাহলে আগে ছিল 22 পার্টস, প্রেজেন্টে আছে স্যার 25 পার্টস। অ্যান্ড এটা কতগুলো স্যার শিডিউলস ছিল? না 80 শিডিউলস ছিল, 8 শিডিউলস ছিল। অ্যান্ড এখন শিডিউলসের সংখ্যা কত হয়েছে স্যার? 12টি শিডিউলস হয়েছে। অ্যান্ড 395 আর্টিকেলস ছিল, 395 আর্টিকেলস ছিল, এখন আর্টিকেলস হয়েছে 448 আর্টিকেলস। ক্লিয়ার? অ্যাট প্রেজেন্ট, আর এটা পাস্ট। তাহলে যখন আমাদের কনস্টিটিউশনস অরিজিনালি অ্যাডপ্টেড হ্যাড 22 পার্টস, 8 শিডিউলস অ্যান্ড 395 আর্টিকেলস, অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনস হ্যাজ 25 পার্টস, 12 শিডিউলস অ্যান্ড 448 আর্টিকেলস। ক্লিয়ার? এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনসের এখনকার সময়ের ব্যাপার। আমরা এখান থেকে আর কিছু দেখব না ইন্ডিয়ান কনস্টিটিউশনসের ভেতরে। আমরা পড়ছি এভলিউশনস অফ কনস্টিটিউশনস, আর এভলিউশনস অফ কনস্টিটিউশনসে আমরা অ্যাকচুয়ালি কনস্টিটিউশনসের ফর্মিংটা দেখব। এই এভলিউশনস অফ কনস্টিটিউশনস ইজ পার্ট অফ মডার্ন হিস্ট্রি। আমরা যদি এটা দেখি কনস্টিটিউশনসের এই পার্টটা, এটা কিন্তু একটা মডার্ন হিস্ট্রির অংশ। তার কারণ এখানে রেগুলেটিং অ্যাক্ট আছে, এখানে চ্যাটার আছে, এখানে পিটস আছে। এই অ্যাক্টসগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু এই কনস্টিটিউশনসের অনেক জিনিস আমরা বুঝে যাব। আর এই অ্যাক্টসের ওপর বেস করেই ভারতীয় সংবিধান তৈরি হয়েছিল, ইন্ডিয়ান কনস্টিটিউশনস তৈরি হয়েছিল। ক্লিয়ার? নেক্সট আমরা এরপরে যেটা আসবো সেটা হচ্ছে যে এই ইন্ডিয়ান কনস্টিটিউশনস তো দেখছি, এবং এই অ্যাক্টসগুলোতে আসবো যার উপরে বেস করে ইন্ডিয়ান কনস্টিটিউশনস তৈরি হয়েছিল। আর অ্যাক্টসগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে জানতে পারি, তাহলে সাধারণত কিছু বুকস আছে, সেই বুকস থেকে আমরা পড়ি, সেভাবে অতটা জানা যায়নি। যদি তুমি বুঝতে পারো এই রেগুলেটিং অ্যাক্টস, পিটস অ্যাক্টস অ্যান্ড চ্যাটার অ্যাক্টস, এইগুলো কনস্টিটিউশনসের অনেকটা জিনিস তোমাকে হালকা করে দেবে। ক্লিয়ার? তো আমরা ফার্স্ট আসবো পিটস অ্যাক্ট, সরি রেগুলেটিং অ্যাক্টস। রেগুলেটিং অ্যাক্টস আসার আগে আমি কিছু ইনফরমেশনস তোমাকে পেড করব। ইনফরমেশনসটা কি না, আমাদের ভারতের রেগুলেটিং অ্যাক্ট যখন আসে, রেগুলেটিং অ্যাক্টের কাহিনীটা শুধু এটাই যে ইন্ডিয়াতে
এই ইন্ডিয়ার যে ফরমেশন আমরা কোথায় দেখব না, এখানে রেগুলেটিং অ্যাক্টে আসার আগে আগে পুরো ভারতবর্ষের কিছু হিস্টোরিক্যাল ইভেন্টস আমাকে জানতে হবে। সেটা কি না, এখানে আমরা এই যে প্রেসিডেন্সিটা, এই প্রেসিডেন্সিটাকে কি বলবো, তিনটে প্রেসিডেন্সি তৈরি হয়ে যায় অলরেডি। রেগুলেটিং অ্যাক্ট আসার আগে আমাদের ভারতবর্ষে তিনটে প্রেসিডেন্সি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে ফেলে। একটা কি, একটা এইটাকে বলবো স্যার মুম্বাই বোম্বে প্রেসিডেন্সি। অ্যান্ড সরি, এটা মুম্বাই নয়, তখন ছিল স্যার বোম্বাই, ঠিক আছে। ও বাবা, এ তো সমস্যা হচ্ছে টাচে, এটা ছিল বোম্বাই, বোম্বে প্রেসিডেন্সি, ঠিক আছে, বোম্বে প্রেসিডেন্সি, সরি। এটা ছিল বোম্বে প্রেসিডেন্সি। আর এইখানটা ছিল স্যার মাদ্রাজ প্রেসিডেন্সি। আর এইখানে ছিল স্যার বেঙ্গল প্রেসিডেন্সি। তাহলে আমরা এই রেগুলেটিং অ্যাক্টের আসার আগে একটু কাহিনী দেখে নিই, বোঝা যদি এই রেগুলেটিং অ্যাক্ট আসার আগে যে কাহিনীটা আমরা যদি জেনে দিই, কিছু হিস্টোরিক্যাল ইভেন্টস ছিল সেটা সম্বন্ধে, আর এমনি মেইন ফোকাস সম্বন্ধে আমি জানবো। তো আমরা রেগুলেটিং অ্যাক্ট আসার আগে এই বোম্বাই প্রেসিডেন্সি ছিল, মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল, অ্যান্ড বেঙ্গল প্রেসিডেন্সি। রেগুলেট অ্যাক্ট এর মেইন কাহিনী এটা যে এই যে মুম্বাই প্রেসিডেন্সি ছিল অ্যান্ড মাদ্রাজ প্রেসিডেন্সি অ্যান্ড বেঙ্গল প্রেসিডেন্সি, এদেরকে কন্ট্রোল করার জন্য ব্রিটিশ সরকার একটা কি নিয়োগ করেছিল না, কন্ট্রোল অফ, যেটাকে কি করতে হবে, কন্ট্রোল অফ কি আছে না, ব্রিটিশ সরকার একজনকে নিয়োগ করেছিল, একটা কমিটি তৈরি করেছিল, যে কমিটি 24 জন মেম্বার ছিল, ঠিক আছে, কন্ট্রোল অফ ডাইরেক্টরস, ঠিক আছে, বা ডাইরেক্টর অফ কন্ট্রোল, কন্ট্রোলার্স। এই ডাইরেক্টর অফ কন্ট্রোলার্স এদের আন্ডারে 24 জন ছিল, 24 জন মেম্বার ছিল, ঠিক আছে। তাহলে আমরা দেখব যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বা এটাকে অ্যাকচুয়ালি সরি, এটা একটু আমি চেঞ্জ করে দিই, এটা কোর্ট অফ ডাইরেক্টরস হবে। এতে 24 জন মেম্বার ছিল। তাহলে আমরা দেখি যে স্যার ভারতবর্ষে তিনটে প্রেসিডেন্সি ছিল, মুম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি এবং বেঙ্গল প্রেসিডেন্সি। এই প্রেসিডেন্সি তিনটে কোর্ট অফ ডাইরেক্টরস কাছে নিজের ইন্ডিভিজুয়ালি রিপোর্ট পেশ করতো, ঠিক আছে। আগে এটা ছিল রেগুলেটিং অ্যাক্টের আগে, ইন্ডিভিজুয়ালি রিপোর্ট না, এরা যে প্রভিন্সিয়াল যে ইস্যুসগুলো ছিল এবং কমার্শিয়াল যে ইস্যুসগুলো ছিল, সেই ইস্যুসগুলি কোর্ট অফ ডাইরেক্টরসের কাছে এরা রিপোর্ট পেশ করতো। ক্লিয়ার? কোর্ট অফ ডাইরেক্টরস, কোর্ট অফ ডাইরেক্টরস। আর এই কোর্ট অফ ডাইরেক্টরসে কতজন মেম্বার ছিল? 24 জন। আফটার রেগুলেটিং অ্যাক্ট হঠাৎ করে এই যে বেঙ্গল প্রেসিডেন্সিতে যে ছিল, এদেরকে গভর্নর বলা হতো প্রথমে। মাদ্রাজ প্রেসিডেন্সিও গভর্নর, বেঙ্গল প্রেসিডেন্সিও গভর্নর, এবং মুম্বাই প্রেসিডেন্সিও গভর্নর বলা হতো। আফটার রেগুলেটিং অ্যাক্ট, the governor of Bengal presidency was nominated as a governor general of 3 presidencies. ব্যাপারটা ভালো করে বোঝো। একটা কি না, যতদিন রেগুলেটিং অ্যাক্ট পাস না হচ্ছিল তার আগে বেঙ্গল প্রেসিডেন্সির যে গভর্নর, ইনিও কোর্ট অফ ডাইরেক্টরসের কাছে ইন্ডিভিজুয়ালি রিপোর্ট পেশ করতো। আচ্ছা, মুম্বাই প্রেসিডেন্সিও ইন্ডিভিজুয়ালি রিপোর্ট পেশ করতো, অ্যান্ড মাদ্রাজ প্রেসিডেন্সিও ইন্ডিভিজুয়ালি রিপোর্ট পেশ করতো। কি নিয়ে রিপোর্ট পেশ করতো না, এই যে গভর্নরগুলো এরা ইন্ডিয়াতে কি নিয়ে অ্যাফেয়ার্স হতো না, কমার্শিয়াল অ্যাফেয়ার্স আর পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এই জিনিস নিয়ে যে কাজ করতো তার জন্য রিপোর্ট তার জন্য অনুগত কার কাছে থাকতে হতো? কোর্ট অফ ডাইরেক্টরসের কাছে। কিন্তু আফটার রেগুলেটিং অ্যাক্টের পর এই তিনটে প্রেসিডেন্সি এর মধ্যে বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নরকে গভর্নর জেনারেল বানিয়ে দেওয়া হয়, এবং একে বলা হয়, মাদ্রাজ প্রেসিডেন্সি এবং মুম্বাই প্রেসিডেন্সিকে বলা হয় যে তোমরা এবার থেকে ডাইরেক্ট কোর্ট অফ ডাইরেক্টরসের কাছে রিপোর্ট না পেশ করে তোমরা বেঙ্গল প্রেসিডেন্সিতে রিপোর্ট পেশ করো।
তাহলে বেঙ্গল প্রেসিডেন্সির যে গভর্নর ছিল তিনি তার পদ উঠে গেছে, গভর্নর জেনারেল হয়ে গেছে, এবং এই বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নর জেনারেল কার কাছে রিপোর্ট পেশ করবে তখন? কোর্ট অফ ডাইরেক্টরসের কাছে। এইটা রেগুলেটিং অ্যাক্টের মেন ফোকাস বা ফ্যাক্ট। বোঝা গেছে স্যার? কিন্তু এর আগে কিছু পলিটিক্যাল ইস্যুস আছে, সেগুলো আমরা দেখব। এখানে কি ছিল না, এখানে ছিল বেঙ্গল, বিহার আর উড়িষ্যা, তিনটে ছিল। এই বেঙ্গল আফটার ব্যাটল অফ বক্সার থেকে আমরা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, আফটার ব্যাটল অফ বক্সার, বক্সার যুদ্ধের পরে, এই বক্সারের যুদ্ধের পরে, বক্সার যুদ্ধ হয়েছিল, এই বক্সারের যুদ্ধের পরে তিনটে যে টেরিটরি ছিল, একটা যে বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা, বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা, এই তিনটের জন্য এই তিনটে তখন প্রেসিডেন্সি ছিল না, এই তিনটে রাজ্যকে একটা মানে তিনটেকে একসঙ্গেই করা হতো। এদের আফটার ব্যাটল অফ বক্সার শাহ আলম, দ্বিতীয় শাহ আলম, শাহ আলম দ্বিতীয়, এরা কি করলো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলে দিল যে এবার থেকে এদের যে ট্যাক্স কালেকশনস আছে, ট্যাক্স কেন, যেটাকে দিওয়ানি বলা হয়, দিওয়ানি বলা হয়, দিওয়ানি মানে ট্যাক্স কালেকশনস, এই ট্যাক্স কালেকশনটা কার উপরে দিয়ে দিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দেওয়া হলো। না দ্বিতীয় শাহ আলম এই দেওয়ানি কাকে দিয়ে দিয়ে না, আফটার ব্যাটল অফ বক্সার বেঙ্গল, বিহার এবং উড়িষ্যার ট্যাক্স কালেকশনস, এই দায়িত্বটা যেটাকে দিওয়ানি বলা হয়, এই দিওয়ানি বা ট্যাক্স কালেকশনস এই দায়িত্বটা কাকে দিয়ে দেয় না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ক্লিয়ার? তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা, অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার বা অ্যাডমিনিস্ট্রেশনটা, এই অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব কার হাতে লিখে দেয় না, শাহ আলম দ্বিতীয় নিজের হাতে লিখে দেয়। তাহলে প্রবলেমসটা কোথায় হচ্ছিল না, বেঙ্গল, বিহার আর উড়িষ্যার যে সাধারণ মানুষরা ছিল সেই মানুষের উপর প্রবলেমস পড়ছিল। কারণ এদের কাছ থেকে ট্যাক্স কালেকশন কে করতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেভাবে সেভাবে হোক ট্যাক্সটা কালেকশনস করতো এবং বিভিন্ন অত্যাচার করে। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু দ্বিতীয় শাহ আলমের কাছে ছিল, তার মানে এদেরকে দেখাশোনার দায়িত্ব কার ছিল, দ্বিতীয় শাহ আলমের কাছে। কিন্তু ট্যাক্স কালেকশনস একজন করবে, দেখাশোনা একজন করবে, এটা নিয়ে সমস্যা হচ্ছিল। এতে বিপদে পড়েছিল কার না, বেঙ্গল, বিহার আর উড়িষ্যার। তো এতে কি করলো, এটা প্রবলেমস হচ্ছিল, ট্যাক্স দিতেও সমস্যা হচ্ছিল। এই সময় এই টোটাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার, এই সময় ব্রিটিশ সরকার ভাবলো যে টোটাল এই তিনটে প্রদেশকে নিয়ে, প্রভিন্সকে নিয়ে একটা জায়গা তৈরি করা, যেটাকে বেঙ্গল বলা হয়। তখনকার সময় বাংলা, বিহার, উড়িষ্যাকে একসঙ্গে বেঙ্গল। তো এই বেঙ্গলকে কার হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করছিল না, ব্রিটিশ গভর্নমেন্ট ভাবলো যে বেঙ্গলকে ব্রিটিশ গভর্নমেন্টের আওতায় নিয়ে চলে আসা হোক। তখন কি করলো না, শাহ আলমকে বলে দিল যে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারটা আপনি ছেড়ে দিন, আমাদেরকে দিয়ে দিন। তাহলে আমরা দেওয়ানি তো নিচ্ছিলাম, তার সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারটাও আমাকে ছেড়ে দিলে তাহলে আমরা টোটাল এই বেঙ্গলটাকে ঠিকভাবে অপারেট করতে পারবো। এবং আপনি কি করুন না, আপনি এবার চুপ করে বসে থাকুন, আপনার আর কোনো কাজ নেই। তাহলে টোটাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঙ্গলটাকে ক্যাপচার করে নিল, ঠিক আছে? তো এটা ছিল আফটার ব্যাটল অফ বক্সার। তার বক্সার যুদ্ধের পর যে আমাদের যে ভারতবর্ষে যে তিনটে মেন জায়গা ছিল, বিহার, বাংলা এবং উড়িষ্যা, এই বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি কাকে দিয়ে দিয়েছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। আর অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারটা কার কাছে রেখেছিল, শাহ আলম। এবার শাহ আলম যেহেতু দুটো ফরম্যাট আলাদা চলছিল, তাই জন্য এই সময় বাংলা, বিহার, উড়িষ্যার মানুষদের কাছে সব থেকে সমস্যা তৈরি হচ্ছিল। এবং এখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাও তাদের মধ্যে ছিল যে আমরা কিভাবে বেঙ্গলটাকে দখল করে নেব। তো সেটা করতে গিয়ে শাহ আলমকে বললে আপনি অ্যাডমিনিস্ট্রেশনও দেখতে হবে না স্যার, আমাদেরকে ছেড়ে দিন এবং আপনি চুপ করে বসে থাকুন। পুরো বেঙ্গলটা তার কাছে, নিজের কাছে চলে এলো, ঠিক আছে? এটা একটা ঘটনা, এটা আগে বুঝে রাখো জাস্ট, এটার সঙ্গে লিঙ্ক করব নেক্সট। তাহলে পুরো অ্যাডমিনিস্ট্রেশনস অ্যান্ড ট্যাক্স কালেকশনস বা দেওয়ানি, এই পুরো জিনিসটা কার হাতে চলে এলো, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, যেটা চালাতো তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এরপরে আসছি একটা পোর্শন যে আমরা এটা একটা দেখলাম, এরপরে দেখব যে প্রথম তো হচ্ছে এখনো কিন্তু আমরা রেগুলেটিং অ্যাক্ট চালু করছি না। রেগুলেটিং অ্যাক্ট বোঝার আগে এই জিনিসগুলো বুঝে নিতে হবে
এরপরে যেটা আমরা দেখব যে ইন 1600 সালে ব্রিটেনের রানী তখন কে ছিল? রানী এলিজাবেথ। এই এলিজাবেথ একটা গ্র্যান্ট করে দিয়েছিল। কাকে গ্র্যান্ট, কি গ্র্যান্ট করেছিল? না মনোপলি, ট্রেড মনোপলি। কাদেরকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে। স্যার একটা কথা তুমি বোঝো স্যার, ট্রেড মনোপলি জিনিসটা কি সেটাও বুঝতে হবে। ইন 16 কুইন এলিজাবেথ granted trade monopoly to East India Company, ঠিক আছে? তো 1600 সালে রানী এলিজাবেথ গ্র্যান্ট করেছিল কাকে? না ট্রেড মনোপলি গ্র্যান্ট করেছিল কাকে? না টু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। তাহলে 1600 খ্রিস্টাব্দের রানী, ইংল্যান্ডের রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি বলেছিল? না মনোপলি গ্র্যান্ট করেছে। মনোপলি মানে স্যার একচেটিয়া ব্যবসার অধিকার। আচ্ছা, এবার এই জিনিসটাকেও তোমাকে বুঝতে হবে। ইতিহাসের এই ছোট ছোট জিনিসগুলো যদি তুমি বুঝতে পেরে যাও, যেটা পরবর্তীকালে তোমার অনেক বোঝার জায়গা, যেগুলো কনস্টিটিউশনস হতে পারে, হিস্ট্রি হতে পারে, সেই জায়গাগুলো খুঁজে যাবে। যেমন আমি ধরলাম স্যার এটা এই পোর্শনসটা হচ্ছে ইংল্যান্ড, ঠিক আছে? এটা ইংল্যান্ড যদি আমি ধরে নিই, তাহলে এখানে একজন রানী আছে, ঠিক আছে? এই রানী টোটাল যিনি রানী এলিজাবেথ, ঠিক আছে? এই রানী এলিজাবেথ এর আন্ডারে টোটাল ব্রিটিশ গভর্নমেন্ট চলতো, এবং এখানে বিভিন্ন কোম্পানিও আছে। এই ইংল্যান্ডে প্রচুর কোম্পানি ছিল। সেই কোম্পানির মধ্যে স্যার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে একটা কোম্পানি ছিল। তাহলে আরও তো কোম্পানি আছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইন্ডিয়াতে কেন ব্যবসার অধিকার দেওয়া হলো? এটাকেই বলে একচেটিয়া ব্যবসার অধিকার, যেটাকে বলে ট্রেড মনোপলি। সেটা কি না ভারতবর্ষে ইংল্যান্ডে অনেক কোম্পানি ছিল, সে অনেক কোম্পানি কিন্তু ইন্ডিয়াতে এসে ব্যবসা বাণিজ্য করতে পারতো, কিন্তু 1600 সাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেই কেবলমাত্র রানী এলিজাবেথ ব্যবসার অধিকার দিয়েছিল। এগেইনস্টে কি দিয়েছিল বলতো? শুধু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেই বললো যে তোমরা ইন্ডিয়াতে যাও এবং এখানটায় ব্যবসা করতে পারো, আর কোনো কোম্পানি, ইংল্যান্ডের কোনো কোম্পানি ইন্ডিয়াতে যেতে পারবে না। এটাকেই বলা হয় ট্রেড মনোপলি, দ্যাটস মিন একচেটিয়া ব্যবসার অধিকার। ক্লিয়ার? এবার ব্যাপারটা হচ্ছে কি না, যখন ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইখানে আসলো, আসার পর বিজনেস শুরু করলো একচেটিয়া, আর অন্য কাউকে এই কোনো কোম্পানি এখানে আসতো না। কিন্তু এর এগেনস্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথকে কি দিচ্ছিল? না 4 লাখ ব্রিটিশ পাউন্ড পার ইয়ার। ভালো করে বোঝো। তাহলে রানী এলিজাবেথ যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্রেড মনোপলি দিল, দ্য রাইট অফ ট্রেড মনোপলি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাইট অফ ট্রেড মনোপলি দিল, ঠিক আছে? এবং এটাকে ট্রেড মনোপলি দিল, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথকে কি দিচ্ছে? না 4 লাখ ব্রিটিশ পাউন্ড পার ইয়ার। ভালো করে বোঝো। আরে কিছু না দিলে তুমি কিছু দেবে তোমাকেও কিছু দিলে তবে না তুমি কাউকে দেবে। সেই বিনিময় ব্যাপারটা তো ছিলই, তাকে বলা হয় দ্য সিস্টেম অফ বার্টার বা বার্টার সিস্টেম, বিনিময় প্রথা। তাহলে রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষে একচেটিয়া ব্যবসার অধিকার সেই জন্য দিয়েছিল কারণ 4 লাখ ব্রিটিশ পাউন্ড পার ইয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়া থেকে তুলে দিত কোথায়? রানী এলিজাবেথকে। ক্লিয়ার? এই জন্যই অন্য কোম্পানি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে 4 লাখ ব্রিটিশ পাউন্ড আর দিতে পারছিল না, কেবলমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিতে পারছিল এবং অন্যান্য কোম্পানি দিতে পারছিল না, সেই জন্য এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্যবসার অধিকার পায়। ক্লিয়ার? এবার আসবো মেন জায়গায়। তাহলে বুঝা গেছে স্যার? নেক্সট জায়গায় যদি আমি আসি, দেখা যাবে স্যার এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটাকে আমরা ধরলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমরা আগে ভালো করে বুঝবো, নোটস তৈরি তো স্যার, নোটস তো আছেই, কিন্তু বোঝাটা সব থেকে ইম্পর্টেন্ট। আমরা দেখলাম এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে? আর এটা স্যার ব্রিটিশ পার্লামেন্ট, যার উপরে কে থাকে? রানী এলিজাবেথ কুইন। ক্লিয়ার? তো এখানে আমরা এটাকে ব্রিটেন ধরবো শুধু। তাহলে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ব্রিটেনের মধ্যে কি
ফাংশন চলছিল। ভালো করে শোনো, তাহলে ব্রিটেনের রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি দিল? ট্রেড মনোপলি। অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারকে কি দিচ্ছিল? 4 lakhs ব্রিটিশ পাউন্ড। ঠিক আছে, তাহলে 4 lakhs ব্রিটিশ পাউন্ড দিচ্ছিল, আর এটা ট্রেড মনোপলি দিচ্ছিল, ট্রেড অফ মনোপলি। ঠিক আছে স্যার, তার মানে এটা চলতেই চাচ্ছিল, এটা তো ফার্স্ট টাইম ছিল, কিন্তু পার ইয়ার এটাকে দিতে হতো ব্রিটিশ সরকারকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পার ইয়ার ব্রিটিশ সরকারকে 4 লাখ ব্রিটিশ পাউন্ড দিতে হতো। হঠাৎ করে আফটার 1772 1772 খ্রিস্টাব্দে এই দিতে দিতে হঠাৎ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থা খুব খারাপ হয়ে যায়। শুরু হয় 1768 সাল থেকে। 1768-এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলাপসড হয়ে যেতে শুরু করে, পুরোপুরি ভাঙতে শুরু করে না, তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। এই আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার জন্য, এবং সেটা এমন জায়গায় পড়ে এসে পৌঁছায় 1772 সালে, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হঠাৎ করে ব্রিটিশ পার্লামেন্টকেই টাকা চেয়ে বসে। কত টাকা? 1 লাখ। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আফটার 77-এ, এটা কত না 1772 সাল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারকে এ তো দিচ্ছিল, বাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারকে কি চেয়ে বসে না 1 লাখ পাউন্ড, ব্রিটিশ পাউন্ড। আর যখনই চেয়ে বসে তখন ব্রিটিশ সরকারের টনক লড়ে, ব্রিটিশ পার্লামেন্ট এর টনক লড়ে যায়, যে একটা কোম্পানি 1600 সাল থেকে যে ইন্ডিয়াতে একচেটিয়া ব্যবসা করছে এবং পার ইয়ার 4 lakhs ব্রিটিশ পাউন্ড আমাদেরকে দিচ্ছিল, হঠাৎ করে সেই কোম্পানির কি হয়ে গেল? এবং যার এই রকম অবস্থা, যে আর্থিক অবস্থা এমন জায়গায় পৌঁছে যায় যে আমাকেই 1 লাখ টাকা চেয়ে বসে। তো সেটা দেখতে গিয়ে ব্রিটিশ সরকার বোঝে যে না, এবার কোম্পানিকে সময় এসে গেছে কিছু রেগুলেশনস করতে হবে, কিছু রেগুলেট করতে হবে, কিছু অ্যাক্ট আনতে হবে, যে কোম্পানির আস্তে আস্তে হাতের দায়িত্ব, কোম্পানির কাছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ইন্ডিয়ার যে একচ্ছত্র যে দায়িত্ব মানে কোম্পানি চালাচ্ছিল, সেই দায়িত্বটা আস্তে আস্তে ব্রিটিশ পার্লামেন্ট নিজের হাতে নিয়ে নেবে। এবং সেখান থেকেই শুরু হয়, তার মানে কি ব্রিটিশ পার্লামেন্ট এটা ভাবে যে এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিছু রেগুলেশন আনতে হবে, কিছু অ্যাক্টের মাধ্যমে, যা ব্রিটিশ পার্লামেন্টের এই অবস্থা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই অবস্থা ঠিকঠাক হয়ে যায়। এবং পরবর্তীকালে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো অবস্থা খারাপ হচ্ছে, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্ব পুরো ব্রিটিশ পার্লামেন্ট নিজের হাতে নিয়ে নেবে, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দায়িত্বটা এতদিন ইন্ডিয়ার উপরে চলছিল। বোঝা গেছে? ক্লিয়ার? পুরো কাহিনীটা বুঝেছো? নেক্সট আমরা এখান থেকেই আসে রেগুলেটিং অ্যাক্ট। তার মানে বোঝা গেছে দ্য ফার্স্ট অ্যাক্ট, দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টেকেন বাই ব্রিটিশ গভর্নমেন্ট টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট the British East India Company in India, the all affairs of British East India Company in India. Clear? And this was the first step. এটাই হচ্ছে রেগুলেটিং অ্যাক্টের ঘটনা শুরু হওয়ার আগের ঘটনা। বাটা বোঝা গেছে স্যার? ক্লিয়ার? নেক্সট আসবো আমরা রেগুলেটিং অ্যাক্টে। এবার নেক্সট রেগুলেটিং অ্যাক্ট কত সাল? 1773। ভালো করে এবার আরামসে বোঝো, আমি পুরো পিকচারাইজড করব, কিছু কোড ইউজ করব এবং কিছু কোটেশনস দেব, পয়েন্টস করব। তবে এটা পুরো লিখিতভাবে হিস্ট্রির মতো পড়লে হবে না, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনস মেন ফিচার্সগুলো আমরা যখন বুঝে যাব, যেমন এর আগের ঘটনাটা বুঝলাম, সেরকম রেগুলেটিং অ্যাক্টের এটা কিছু কিছু পয়েন্টসের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে বুঝে নেব। এই রেগুলেটিং অ্যাক্টের আগের ঘটনাগুলো আমরা বললাম স্যার। এবার এই রেগুলেটিং অ্যাক্টের প্রত্যেকটা ঘটনা আমরা ফিচার্সে বলবো, এর কিছু ফিচার্স আছে, সেই ফিচার্সের মাধ্যমেই রেগুলেটিং অ্যাক্টকে সুন্দরভাবে উপস্থাপন করব। ঠিক আছে? তো ফার্স্ট তুমি একটা ইন্ট্রোডাকশনস করেই নাও। দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টেকেন বাই ব্রিটিশ পার্লামেন্ট। This was the first step taken by British Parliament to control and regulate the all affairs of East India Company in India. This was the first step
step taken by British Parliament to control and regulate of all affairs of the East India Company in India. Clear? তো রেগুলেটিং অ্যাক্টের ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনস দেখব। This was the first step taken by British Parliament to control and regulate of all affairs of the East India Company in India. ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে যত অ্যাফেয়ার্স ছিল, যত এই অ্যাফেয়ার্সগুলো কী কী ছিল? দুটো জায়গায়। একটা ছিল স্যার কমার্শিয়াল, আর একটা ছিল স্যার পলিটিক্যাল। এই পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল যে অ্যাফেয়ার্স ছিল, এই পলিটিক্স স্যার ব্যবসায়িক দিক থেকে এরা চালাচ্ছিল, এরা ব্যবসাও করছিল, সঙ্গে সঙ্গে পলিটিক্যাল কিছু অ্যাফেয়ার্সও ঢুকছিল আস্তে আস্তে পলিটিক্সে। এবং এই দুটো অ্যাফেয়ার্স, এই টোটাল অ্যাফেয়ার্সটাকে কন্ট্রোল এবং রেগুলেট করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট নিয়ে আসে। কত সালে? 1773 সালে। এবার এটাকে কি করা হচ্ছিল না, ফার্স্ট অ্যাক্ট ছিল এটা, মানে সংবিধান। এবং এটা কার জন্য, এই একটা কার জন্য এনেছিল? ইন্ডিয়ানসের জন্য না কোম্পানির জন্য এনেছিল? কোম্পানির জন্য এনেছিল, ইন্ডিয়ানসের জন্য নয়। তো এই একটা আমরা সামনে দেখব। এরপর এই একটা তো দেখলাম যে স্যার দিস ওয়াজ দ্য ফার্স্ট অ্যাক্ট কোম্পানির জন্য, কিন্তু এই একটা রিপোর্ট বা একটা কমিটির রিপোর্টের উপর বেস ছিল। দিস অ্যাক্ট ওয়াজ বেসড অন এ রিপোর্ট অফ এ কমিটি হেডেড বাই লর্ড নর্থ। ঠিক আছে? লর্ড নর্থ বলে একজন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন, যে কমিটির হেড ছিল। একটা কমিটিকে পাঠানো হয়েছিল, একটা কমিটিকে ফিক্সড করা হয়েছিল, সেই কমিটি দেখে ইন্ডিয়াতে পাঠিয়েছিল একটা কমিটি। প্রত্যেকটা ব্রিটিশ পার্লামেন্ট যখনই কোনো অ্যাক্ট পাঠাতো না, একটা কমিটি তৈরি করে ইন্ডিয়াতে পাঠাতো, এবং সে ছানবিন করে যেটা রিপোর্ট পেতো, সেই রিপোর্ট গিয়ে পার্লামেন্টে যেত, সেই পার্লামেন্ট সেখান থেকে অ্যাক্ট তৈরি করতো, যে যেই জায়গাগুলো কম আছে সেই জায়গাগুলো সম্বন্ধে। This act was based on a report of a committee headed by British Prime Minister লর্ড নর্থ। ঠিক আছে? তাহলে এই লর্ড নর্থ ছিলেন কে না, যে কমিটিটা ফর্ম করা হয়েছিল। দিস অ্যাক্ট ওয়াজ বেসড অন এ রিপোর্ট অফ এ কমিটি হেডেড বাই ব্রিটিশ প্রাইম মিনিস্টার লর্ড নর্থ। এই যে কমিটিটা তৈরি করা হয়েছিল, মানে তার মানে রেগুলেটিং অ্যাক্ট কে তৈরি করার আগে প্রথমে একটা কমিটি তৈরি করে ব্রিটিশ পার্লামেন্ট, যে কমিটির হেড কে ছিল ব্রিটিশ একজন প্রাইম মিনিস্টারই ছিল, লর্ড নর্থ, যিনি রিপোর্টটা তৈরি করেন। এই রিপোর্টের উপর বেস করেই স্যার রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। ঠিক আছে? আর এই রেগুলেটিং অ্যাক্ট ছিল প্রথম স্টেপ ব্রিটিশ পার্লামেন্টের কি করার জন্য না, কন্ট্রোল আর রেগুলেট করার জন্য অল দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অ্যাফেয়ার্সগুলো চলছিল, দুটো মেনলি অ্যাফেয়ার্স এরা নিযুক্ত ছিল। একটা হচ্ছে কমার্শিয়াল অ্যাফেয়ার্স আর একটা হচ্ছে স্যার পলিটিক্যাল অ্যাফেয়ার্স। এই দুটো অ্যাফেয়ার্সের ওপর টোটাল চলতো। বোঝা গেছে স্যার? নেক্সট আমরা আসবো অন্য পার্টে। এরপরে এই রেগুলেটিং অ্যাক্টকে আমরা আরামসে বুঝবো, ফিচার্সগুলো দেখবো। ঠিক আছে? তো আমরা যদি দেখি রেগুলেটিং অ্যাক্ট,
এই রেগুলেটিং অ্যাক্টের ফিচার্সগুলো 1773 এর মেন ফিচার্সগুলো কি ছিল? তো মেন ফিচার্সগুলো এটাই ছিল যে রেগুলেটিং অ্যাক্টের আমরা এই ফিচার্সকে 1 বাই 1 পয়েন্টে লোড করব, আর এটা 1 বাই 1 করার পরই এটাকে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো ফার্স্ট ফিচার্সকে আমরা যদি ডিনোট করি, সেটা পয়েন্টে করব স্যার। ফার্স্ট ফিচার্সকে যদি আমরা পয়েন্ট করি, সেটা হচ্ছে ট্রেড মনোপলি রিফর্ম। ট্রেড মনোপলি রিফর্ম। স্যার এই ট্রেড মনোপলি যদি রিফর্মকে আমরা দেখি, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে একচেটিয়া ব্যবসার অধিকার তখনও ছিল যখন রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। এরপরে আফটার রেগুলেটিং অ্যাক্টের কথা আমি বলছি, এটা বোঝা গেছে? তাহলে রেগুলেটিং অ্যাক্টে পাস করার পর দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এখনো পর্যন্ত ট্রেড মনোপলি ছিল, একচেটিয়া ব্যবসার অধিকার ছিল। তাহলে এই ট্রেড মনোপলি ইজ অ্যাজ ইট ইজ কন্টিনিউড। রেগুলেটিং অ্যাক্ট পাস হয়ে গেল, আর এতে এই ট্রেড মনোপলি নিয়ে কিছু কথা বলা ছিল না। এতে বলাও ছিল না যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই একচেটিয়া ব্যবসার অধিকার থেকে বের করে দাও, অন্য কোম্পানিকেও আমরা পাঠাবো, এটা হচ্ছিল না। এটা সেম অ্যাজ ইট ইজ চলছিল। মানে রেগুলেটিং অ্যাক্টে এই ট্রেড মনোপলির উপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া ব্যবসার অধিকার, সেইখানে কিছু হাত দেয়নি কে রেগুলেটিং অ্যাক্ট। তাহলে এখানে কোনো রকমের ইস্যুস ছিল না। তো এখানে লিখবে ট্রেড মনোপলিতে যে অ্যাজ ইট ইজ কন্টিনিউড, অ্যাজ ইট ইজ কন্টিনিউড, ঠিক আছে? এই ট্রেড মনোপলি যে রিফর্মসগুলো ছিল, তাহলে আমরা দেখব যে ট্রেড মনোপলি কি না, এই রেগুলেটিং অ্যাক্ট আসার পরেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার অধিকার, একচেটিয়া ব্যবসার অধিকার খর্ব হয়নি। ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট, কথা বোঝা গেছে স্যার? নিয়ার নেক্সট আমরা 2 নম্বর পয়েন্টে যদি আমরা দেখব যে স্যার এই ট্রেড মনোপলি তো একচেটিয়া ব্যবসার অধিকার চলছিল। এরপরে আসবো কন্ট্রোল অফ কোম্পানি রিফর্ম। কন্ট্রোল অফ কোম্পানি রিফর্ম। এই কন্ট্রোল অফ কোম্পানি যখন আমরা রিফর্ম দেখব, এখানে কোম্পানির কন্ট্রোল কার হাতে ছিল এটা ভালো করে বুঝতে হবে। না, আমরা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এই যে কোম্পানি ছিল, সেই কোম্পানির কন্ট্রোল কার কাছে ছিল? অ্যাকচুয়ালি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে দুটো রিফর্মস ছিল, ঠিক আছে, কোম্পানির সময়। তাহলে আমরা এখানে দেখছি কোম্পানি, এই কোম্পানির কাছে দুটো ছিল, দুটো অ্যাফেয়ার্স ছিল। সেই দুটো অ্যাফেয়ার্স কি কি ছিল? একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স আর একটা হচ্ছে কমার্শিয়াল অ্যাফেয়ার্স। তাহলে একটা ছিল কমার্শিয়াল অ্যাফেয়ার্স, আর একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স। স্যার এই কমার্শিয়াল অ্যাফেয়ার্সের দায়িত্ব আর পলিটিক্যাল অ্যাফেয়ার্সের দায়িত্ব কার উপরে স্যার এসে নত হলো? মানে যেটা ছিল সেই বোর্ড, যেটা আমরা কি বলেছিলাম, কোর্ট অফ ডাইরেক্টরস। তো এই কোর্ট অফ ডাইরেক্টরসের কাছে ছিল, কোর্ট অফ ডাইরেক্টরস। আর কোর্ট অফ ডাইরেক্টরসে কতজন মেম্বার ছিল স্যার? 24 জন মেম্বার ছিল, ঠিক আছে, ভালো করে বোঝো। স্যার এই রেগুলেটিং অ্যাক্ট 1773 দ্য ট্রেড মনোপলি রিফর্মে ইট ইজ অ্যাজ ইট ইজ কন্টিনিউড, এটা যেমন চলছিল, কারণ ট্রেড মনোপলিতে এরকম কোনো রকমের বাধা বিঘ্ন তা ছিল না। যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে ব্যবসা করছিল সেইভাবেই চলছিল। কন্ট্রোল অফ কোম্পানি যদি আমরা রিফর্মস দেখি, তাহলে এখানে দেখব যে কোম্পানির যে দুটো অ্যাফেয়ার্স ছিল, একটা কমার্শিয়াল অ্যাফেয়ার্স, একটা পলিটিক্যাল অ্যাফেয়ার্স। এই কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্সে এই দুটোকেই একজন চালাতো, তার নাম কি? কোর্ট অফ ডাইরেক্টরস। যেটা চলছিল এটাও অ্যাজ ইট ইজই চলছিল। আগে সিঙ্গেল করা হতো, কি প্রেসিডেন্সিসগুলো ছিল কোর্ট অফ ডাইরেক্টরসের কাছে, সিঙ্গেল রিপোর্ট করতো। এখন কি করছে না বাংলা রিপোর্টস করবে। নেক্সট আমরা যদি কোম্পানি দেখবে, এরপরে আমরা দেখব 3 নম্বর পয়েন্টস করব রেগুলেটিং অ্যাক্টে
3 নাম্বার পয়েন্টসে দেখব অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন অফ কোম্পানি। অ্যাডমিনিস্ট্রেশন অফ কোম্পানিতে অনেক কিছু চেঞ্জ দেখতে পাবো, সেটা আমরা দেখি না। অ্যাডমিনিস্ট্রেশন অফ কোম্পানিতে যদি দেখি যে এখানে টোটাল দুটো পার্ট হয়ে যায়। এখানে এবার দেখবো, দেখো 3টে প্রেসিডেন্সিস তৈরি হয়েছিল। স্যার একটা কি প্রেসিডেন্সিস তৈরি হয়েছিল? প্রথমে আমি অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মে একটা নোটস করে নাও, সেটা সব থেকে বুঝতে সুবিধা হবে, লিখে নাও। দ্য গভর্নর অফ বেঙ্গল, the governor of Bengal is is না করে was nominated the governor of Bengal was nominated as a governor general of 3 presidencies, sorry, এই 3 প্রেসিডেন্সিসটা কি ছিল? 1 নাম্বার মুম্বাই প্রেসিডেন্সিস, বোম্বে, তখন নাম ছিল বোম্বে প্রেসিডেন্সিস। নেক্সট মাদ্রাস প্রেসিডেন্সিস, and third one Bengal presidencies. নেক্সট তাহলে কি হবে, যে অ্যাডমিনিস্ট্রেশন অফ কোম্পানি যে রিফর্মস হচ্ছিল সেটা হচ্ছে কি না, দ্য গভর্নর অফ বেঙ্গল, গভর্নর অফ বেঙ্গল ওয়াজ নোমিনেটেড অ্যাজ এ গভর্নর জেনারেল অফ 3 প্রেসিডেন্সিস। এই 3 প্রেসিডেন্সিসগুলো, দ্য ফলোয়িং প্রেসিডেন্সিস আর মুম্বাই প্রেসিডেন্সিস, মাদ্রাস প্রেসিডেন্সিস অ্যান্ড বেঙ্গল প্রেসিডেন্সি। এখানে ব্যাপারটা হচ্ছিল কি না, কোম্পানির তো একটা অ্যাডমিনিস্ট্রেশন ফর্ম ছিল, সেই অ্যাডমিনিস্ট্রেশন ফর্মটাকে কি করলো, সেখানে 3টে প্রেসিডেন্সিস ছিল, মুম্বাই, বেঙ্গল অ্যান্ড মাদ্রাস। তার মধ্যে বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নর কে ছিল তাকে বেশি দায়িত্ব দেওয়া হলো। কি হলো না, বেঙ্গল প্রেসিডেন্সির যে গভর্নর ছিলেন তাকে বলে দেওয়া হলো এবার থেকে তুমি গভর্নর নাও, এবার থেকে তুমি গভর্নর জেনারেল, এবং তোমাকে মাদ্রাস প্রেসিডেন্সি এবং মুম্বাই প্রেসিডেন্সি রিপোর্ট তোমাকে করবে বা তারা করতে বাধ্য থাকবে। তুমি কাকে রিপোর্ট করবে না, তুমি রিপোর্ট করবে কোর্ট অফ ডাইরেক্টরসের কাছে। এইটা অ্যাডমিনিস্ট্রেশনের একটা রিফর্মস তৈরি করলো, এটা যে কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশনের একটা রিপোর্ট করলো। এটাকে যদি আমরা এইদিকে একটু পিকচার ড্র করে দেখি তাহলে এই রকম হবে না। ফার্স্ট দেখবো এখানে মাদ্রাস, যেমন আমরা ইন্ডিয়ার ম্যাপ অনুযায়ী আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার মাদ্রাস প্রেসিডেন্সি। আর এটা হচ্ছে এটা মুম্বাই হয়ে যাচ্ছে, বোম্বে হবে, বোম্বে প্রেসিডেন্সি। তাহলে মাদ্রাস প্রেসিডেন্সির গভর্নর আর মুম্বাই প্রেসিডেন্সির এর এখানেও এই প্রেসিডেন্সি তো একজন করে গভর্নর নিয়োগ ছিল, গভর্নর ছিল, আর এই প্রেসিডেন্সি কেউ চালানোর জন্য কি ছিল, গভর্নর ছিল। এবং এই দুটো প্রেসিডেন্সির ওপরে বেঙ্গল প্রেসিডেন্সিকে বস করিয়ে দেওয়া হলো। এই বেঙ্গল প্রেসিডেন্সির যে গভর্নর ছিল সেই গভর্নরের নাম চেঞ্জ হয়ে কি হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এটারও গভর্নর ছিল, এই গভর্নরের নাম চেঞ্জ হয়ে হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই গভর্নর আর গভর্নর জেনারেল অফ বেঙ্গল কনভার্ট হয়ে গেল। এরা কি করতো না, এই গভর্নর এই বেঙ্গলকে রিপোর্ট পেশ করতো।
আর এও এখানে রিপোর্ট পেশ করতো, ঠিক আছে। তাহলে বেঙ্গল প্রেসিডেন্সির আফটার রেগুলেটিং অ্যাক্ট 1773 the administrations of company was reformed. Bengal presidency's governor, the governor of Bengal presidency was nominated as a governor general of 3 presidencies. তাহলে এই প্রেসিডেন্সি যে মাদ্রাস প্রেসিডেন্সি এর গভর্নর বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নর জেনারেলের কাছে রিপোর্ট করবেন, এবং মুম্বাই প্রেসিডেন্সি সেই গভর্নর ইনিও রিপোর্ট করবেন বেঙ্গল প্রেসিডেন্সির কাছে, ঠিক আছে। এই রকম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ফার্স্ট যিনি হয়েছিলেন তার নাম কি? ওয়ারেন হাস্টিং। এইরকম ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে ভারতের স্যার আমরা বেঙ্গলেরই বলবো, বেঙ্গলের গভর্নর জেনারেল, ফার্স্ট গভর্নর জেনারেলের নাম কি? ওয়ারেন হ্যাস্টিংস, WARREN হাস্টিংস। তাহলে বেঙ্গল প্রেসিডেন্সি ক্লিয়ার। এর সঙ্গে সঙ্গে তাহলে বেঙ্গল প্রেসিডেন্সি আবার কাকে কাকে জবাবদিহি করবে স্যার? কোর্ট অফ ডাইরেক্টরসের কাছে। এই কোর্ট অফ ডাইরেক্টরসের 24 জনের কাছে এই রিপোর্ট প্রেস করবে। বোঝা গেছে? পুরো ক্লিয়ার। এইখানে এই অ্যাডমিনিস্ট্রেশন ফর্মে আর একটা জাস্ট রিফর্ম হয়েছিল, যে এই যে গভর্নর জেনারেলকে 3 জন স্যার 4টে মেম্বার্স দেওয়া হয়েছিল, আর এই মেম্বার্সগুলোর একসঙ্গে বলা হয় এক্সিকিউটিভ কাউন্সিল। তাহলে এখানে ছিল একটা এক্সিকিউটিভ কাউন্সিল। এই এক্সিকিউটিভ কাউন্সিলে 4 জন মেম্বার্স থাকতো। তাহলে এই এক্সিকিউটিভ কাউন্সিল তার মানে এটাকে কিসের জন্য দিয়েছিল স্যার? হেল্পিং এর জন্য দেওয়া হয়েছিল। কাকে হেল্প করবে? এটা গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে হেল্প করবে। আর খুব আরো বেটার করে বলবো, একটু জাস্ট এখানে আমি শর্টস এক জায়গায় রাখতে চাইছিলাম বলে তাই ছোট ছোট হয়েছে, কিন্তু তুমি ক্লিয়ার দেখতে পেয়ে যাবে মোবাইলে। অ্যাডমিনিস্ট্রেশন অফ কোম্পানিতে আমি দেখি দ্য গভর্নর অফ বেঙ্গল ওয়াজ নমিনেটেড অ্যাজ এ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে এখানে যে বেঙ্গল প্রেসিডেন্সির যে গভর্নর ছিল, এই আইনের দ্বারা তাকে গভর্নর জেনারেল অফ 3 প্রেসিডেন্সিস করা হলো। তাহলে প্রথমে নাম কি ছিল? গভর্নর, এখন নাম হয়ে গেল গভর্নর জেনারেল। কার? কেবলমাত্র বেঙ্গল প্রেসিডেন্সি। আর মাদ্রাস আর মুম্বাই প্রেসিডেন্সিকে বলা হলো তোমরা যে ওখানেও গভর্নর ছিল, এই গভর্নরকে কার আনুগত্য স্বীকার করতে হবে? গভর্নর জেনারেলের, মানে বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নর জেনারেলের। এবার গভর্নর এই রকম প্রথম যে গভর্নর জেনারেল হয় অফ বেঙ্গল, তার নাম কি? ওয়ারেন হেস্টিংস। এই হেস্টিংস বা গভর্নর জেনারেলকে বেঙ্গলের একে সাহায্য করার জন্য 4টে মেম্বার্সের একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো। 4 জন মেম্বার্সের একজন এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো। এরা কি করবে? এরা গভর্নর জেনারেলকে হেল্প করবে কিসের জন্য? স্যার ল মেকিং এর জন্য, আইন অ্যাক্ট তৈরি করার জন্য। এই 4 জন কাউন্সিলের যে এক্সিকিউটিভ কাউন্সিল, সেই এক্সিকিউটিভ কাউন্সিল এই গভর্নর জেনারেলকে হেল্প করার জন্য 4টি। এরপরে ব্যাপারটা হচ্ছে কি না, মুম্বাই প্রেসিডেন্সির যে গভর্নর ছিল এরও কাছে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, এরও কাছে স্যার 4 জন ছিল। আর গভর্নরের কাছে এই মাদ্রাস প্রেসিডেন্সিতেও 4 জন ছিল গভর্নরের কাছে হেল্প করার জন্য ফর ল মেকিং। দেখো এটাকে বলা হয় প্রভিন্সিয়াল ল মেকিং, এটাকে বলা হয় সেন্ট্রাল ল মেকিং। এবার আস্তে আস্তে প্রভিন্সিয়াল অ্যান্ড সেন্ট্রালকে করবো। তার মানে সেন্ট্রাল কোনটা হয়ে গেল স্যার? এটা সেন্ট্রাল হয়ে গেল, বেঙ্গল প্রেসিডেন্সি সেন্ট্রালে পরিণত হয়ে গেল। আর মাদ্রাস অ্যান্ড মুম্বাই প্রেসিডেন্সি কিসে হয়ে গেল? প্রভিন্সিয়াল প্রেসিডেন্সিতে চলে এলো, মানে এটা প্রাদেশিকে চলে এলো। তাহলে সেন্ট্রাল বেঙ্গল থেকেই শুরু হলো। ক্লিয়ার স্যার? বোঝা গেছে? এবার আসবো স্যার নেক্সট, এরপরে আসবো আমরা লেজিসলেটিভ, সেন্ট্রাল লেজিসলেটিভ রিফর্ম। সেন্ট্রাল লেজিসলেটিভ। স্যার লেজিসলেটিভ মানে কি স্যার? আইনসভা, ঠিক আছে। সেন্ট্রাল কিভাবে আইন তৈরি করবে এবার, এবং আইন তৈরি করার জন্য গভর্নর জেনারেলকে একটা কি দেওয়া হলো? এক্সিকিউটিভ কাউন্সিল। এই এক্সিকিউটিভ কাউন্সিলে কজন মেম্বার ছিল? 4 জন। এরা কি করার জন্য ছিল স্যার? গভর্নর জেনারেলকে আইন তৈরি করার জন্য ভোটাভুটি করবে। এখানেই ভোটের ব্যাপার চলবে, ঠিক আছে। এই সেন্ট্রাল লেজিসলেটিভে
আমরা যদি আরও দেখি তাহলে প্রথমে হচ্ছে স্যার বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নর জেনারেল, আমরা সেন্ট্রালে দেখবো, তাহলে সেন্ট্রাল মানে বেঙ্গলকে নিয়ে নেবো, এখানে আছে বেঙ্গল প্রেসিডেন্সি।